শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। দিনভর নানা নাটকীয়তার পর গাজার খুব কাছে গিয়ে থামতে হলো আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে। নৌযানগুলোর পথ আটকাতে জলকামান থেকে পানি ছোড়া সহ বিভিন্নভাবে বাধা তৈরি করে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র অভিযানের মাধ্যমে চালানো হয় ধরপাকড়। ৪৪টি জাহাজের মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো আটক করে নেওয়া হয়েছে আশদোদ বন্দরে। আইনের তোয়াক্কা না করে আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে নৌবহরের ৫ শতাধিক যাত্রীকে তুলে নিয়ে গেছে তেল আবিব। আমরা কনসিয়েন্সে আছি। এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। গাজামুখী ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের জেরে বিশ্বজুড়ে বইছে নিন্দা সমালোচনার ঝড়। সোচ্চার কণ্ঠে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে কয়েকটি দেশ। ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার খবর শুনে রাতে ইতালির রোমে মূল সড়ক আটকে বিক্ষোভ করেন ইতালির নাগরিকরা। দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা। মধ্যরাতে রাজপথে নেমে বিক্ষোভ করেন তুরস্ক, গ্রিস, ইতালি ও তিউনিসিয়ার নাগরিকরা। পুরো ইসরায়েলি কূটনৈতিক দলকে বহিষ্কার সহ তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে লাতিন দেশ কলম্বিয়া। ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করেছে স্পেন। সুমুদ বহরের আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। বহরের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার। সেখানে অনেক নির্যাতিত মানুষ রয়েছে। নিশ্চিতভাবে আশা করি তুরস্ক তাদের উপর দমন-পীড়ন চালাতে দিবেন। সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী জাহাজগুলোকে বেআইনিভাবে আটক করা হচ্ছে, এর প্রতিবাদ জানাতে এসেছি। নৌবহরের শান্তিপূর্ণ যোদ্ধাদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি, যারা গাজার অনাহারে থাকা মানুষের জন্য খাদ্য ও ত্রাণ বহন করছে। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9:10 নিউ ইয়র্ক থেকে রওনা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও প্রধান উপদেষ্টা বিভিন্ন সাইড ইভেন্টে অংশ নেন এবং বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর ঐতিহাসিক, স্মরণীয় ও সফল বলে মনে করেন সরকার। যমুনা টেলিভিশনকে প্রেস সচিব বলেছেন, বিশ্ব নেতাদের নির্বাচন ও সংস্কারের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন সরকার প্রধান। এই সফরে 60টির মতো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন তিনি। প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সহ বিনিয়োগ বাড়াতেও আয়োজন ছিল এই সফরে। সরকারে না থাকা 6 শীর্ষ রাজনীতিক ছিলেন ডক্টর ইউনূসের সফরসঙ্গী। এটি ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছে বলেও জানান শফিকুল আলম। অভূতপূর্ব যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করার দরকার ছিল, এই রিফর্ম, ইলেকশনের জন্য প্রিপারেশন এবং ট্রায়ালের জন্য যে কাজ করেছে, সে কাজগুলো করার একসাথে চলছে এবং সাথে সাথে তারা যে দেশটা যে এখন ডেমোক্রেসিতে উত্তরণ করার জন্য রেডি, যে নতুন একটা পলিটিক্যাল পার্টির কাছে যে তার ক্ষমতা হস্তান্তরের জন্য রেডি, সেই মেসেজটা উনি দিতে চেয়েছিলেন। নভেম্বর নাকি ডিসেম্বর, কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এমন আলোচনার মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির জানালেন, অচিরেই ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ নিজেই জানাবেন তারেক রহমান। জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে দাবি দেওয়া নিয়ে পরবর্তী সংসদে যাওয়ার পরামর্শ দেন। দিনক্ষণ তো উনি যখন আসবেন উনি জানাবেন, তখন দলও জানাবে আপনাদেরকে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং the BNP into the next national election. যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনিষ্ট করার যারা সাহস যোগাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। রাজনৈতিক কৌশল হতে পারে, বিভিন্ন দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন। মাঝ নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
ঢাকের বাদ্য উলুধ্বনি আর দেবী দুর্গার সম্মানে সমস্বরে স্লোগান তুলে ভক্তরা দেন প্রতিমা বিসর্জন। সিঁদুর লাগানো ছাড়াও পানের পাতা, মিষ্টি, চাল, দই, জলের অর্ঘ্য দিয়ে দেবীর কানে দেয়া হয় বিদায় মন্ত্র। একে একে সবগুলো প্রতিমা তোলা হয় নৌকায়। নৌকা যত এগিয়ে যায় ঘনিয়ে আসে বিদায়ক্ষণ। মাঝ নদীতে একে একে পূজার সকল অনুষঙ্গ নদীগর্ভে রেখে ভক্তরা ভাসিয়ে দেন প্রতিমা। সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এতদিন আমার সাথে মা অনেক ভালোভাবে ছিল, এখন আবার চলে যাচ্ছে। কখনোই সামনে থেকে বিসর্জন দেখিনি, এটা অনেক ভালো লাগছে, আবার খারাপও লাগছে যে মা চলে যাচ্ছে। এই অনুষ্ঠান সারা বাংলাদেশে সুষ্ঠুভাবে হয়েছে, আমরা খুশি, দেশবাসী খুশি। নদীতে যেন নৌকায় লাইফ জ্যাকেট এবং অন্যান্য কিছু রাখা হয়, সাথে অন্যান্য এজেন্সি স্পেশালি ফায়ার সার্ভিসের লোকেরা সবাই, নৌ পুলিশ সবাই সচেতন আছে এবং তারা সজাগ আছে, তারা আমাদের সাথে আছে। এর আগে প্রতিমা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজধানী ঢাকেশ্বরী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা ট্রাকে করে নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গার বিভিন্ন ঘাটে। পলাশের মোড় থেকে শুরু হয় মূল শোভাযাত্রা। পথে পথে ভক্তরা শেষবারের মতো সিঁদুর দিয়ে দেবীকে বরণ করেন। শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলে সদরঘাটের পথে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানান দেবীকে। ধর্ম বর্ণ নির্বিশেষে এ দৃশ্য উপভোগ করেন সবাই। কিছু সংস্কার থাকেই, এগুলোর মধ্যে আমাদের সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধন মিলে আমাদের পূজাটা করতে হবে। এক বছর অপেক্ষা, ওটা একটা অপেক্ষা, আনন্দ চলে যাচ্ছে, এটা একটা খারাপ লাগে। হিন্দু, মুসলিম, আমরা বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে এনজয় করতেছি। মর্তে যে হানাহানি, যে বৈষম্য, আমাদের যে রোগ জরাব্যাধি, সব কিছু মা আমাদেরকে থেকে মুক্তি দেব। আমরা সবাই মিলে এই শান্তির জল নিয়ে আমরা কোলাকুলি করব এবং একে অপরকে ভালোবাসা বন্ধনে বেঁধে রাখবো। দুর্গাপূজার বন্ধ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটিতে ঢাকা এখন অনেকটাই শান্ত। মহাব্যস্ত নগরী হঠাৎই বেশ চুপচাপ। নেই যানজটের ভোগান্তি, ফাঁকা রাস্তায় বেশ সহজেই করা যাচ্ছে চলাচল। ফাঁকা ঢাকায় পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। বৃষ্টিস্নাত যানজট মুক্ত এই শহর বেশ উপভোগ করছেন তারা। মানুষজনের চলাচল কম হওয়ায় ভাড়া পাচ্ছেন না রিকশা চালক, সিএনজি ড্রাইভাররা। দিনকাল কাটা খুব কঠিন হয়ে গেছে, লোকজন তো ঢাকাতে নাই, ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। একদম রাস্তাঘাটে একটা লোক নাই, ইস্কার মতো যাত্রীর মতো কোনো পাওয়া যায় না। যাত্রী নাই, বাস চলতেছে অনেক ফাঁকা। আপনার ঠিক আছে, তেলের টাকা হইতেছে না ঠিক মতো। যেরকম এই সিঙ্গেল আসছে মাত্র 300 টাকা। হঠাৎ করে এরকম ছুটি পাওয়াটা আসলে আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে ঘুরছি। কয়েকদিনের হামলা ভাঙচুরের পর এখন অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়ির জনজীবন। দোকানপাট খুলেছে পুরোদমে, পর্যটকরাও যাচ্ছেন জেলায়। মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা তৃতীয় পক্ষের ইন্ধন বলে মনে করেন পাহাড়ি বাঙালি নেতারা। মূল অভিযোগের তীর সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর দিকে। নেতারা বলছেন সামনের জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে পাহাড়কে অশান্ত করার পরিকল্পনার অংশ এটি। তবে সব মোকাবেলা করে সম্প্রতি বজায় রাখতে চান সকল সম্প্রদায়ের মানুষ। খাগড়াছড়ি সদর ও গুইমারার সংঘর্ষ, আগুন, নিহতের ঘটনায় 2 থানায় পুলিশ বাদী হয়ে পৃথক 3টি মামলা দায়ের করেছে। আসামির সংখ্যা অজ্ঞাত কয়েকশো। শুক্রবার নাগাদ 144 ধারা তুলে নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানান প্রশাসনের কর্তারা। নতুন প্রজন্মকে চাইলেও রাতারাতি পরিবর্তন করা সম্ভব হবে না। পাহাড়ি বাঙালি যে শব্দটা আমরা বেরিয়ে এসে সম্প্রীতি দিকে আমরা এগিয়ে নিতে হবে। 5ই আগস্টের পরে এটা পরাজিত শক্তি যারা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ঘাপটি মেরে আছে, তাদের অর্থায়নে এখানকার যে ইউপিডিএফ আছে তারা এই ভায়োলেন্সটা করেছে। তাদের ভিতরে যে এই যে অবিশ্বাস বা ভয়ের একটা বিষয় কাজ করছে, আমরা চেষ্টা করছি কাউন্সিলিং করে যেন দ্রুত একটা আগের অবস্থায় ফিরে আসতে পারে। গাজীপুরে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে 2 শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাপায়ের ব্রিজের পশ্চিম পাশে নৌকাডুবি হয়। নিখোঁজ শিশুরা হলেন হিজলতলী এলাকার অঙ্কিতা রানী এবং তন্ময় মণিদাস। প্রত্যক্ষদর্শীরা জানায় প্রতিমা বিসর্জন উপভোগ করতে অঙ্কিতা ও তন্ময় পরিবারের সাথে একটি ছোট ইঞ্জিন চালিত নৌকায় ওঠে। নৌকাটি চাপায়ের ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে আরেকটি বড় নৌকার সাথে ধাক্কা লাগে, সাথে সাথে ডুবে যায় নৌকাটি। এ সময় বেশ কয়েকজন সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও ডুবে যায় 2 শিশু। এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কাজ করছে এলাকাবাসী।
রাঙামাটি নানিয়ারচরে নৌকাডুবিতে নিখোঁজ এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। এখনও নিখোঁজ একজন। বৃহস্পতিবার দুপুরে নদী থেকে উদ্ধার করা হয় ডিলেশন চাকমার মরদেহ। এর আগে সকালে উদ্ধার কার্যক্রম শুরু করে সেনাবাহিনী। গত মঙ্গলবার নানিয়ারচর জগন্নাথ মন্দিরে পূজা দেখে নৌকা যোগে ফিরছিলেন ডিলেশন চাকমা ও জিগেশ দেওয়ান। বাতাসের কবলে পড়ে মহাজনপাড়া এলাকায় যাত্রীসহ ডুবে যায় তাদের বহন করা নৌকাটি। পরে 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সকাল থেকে হবিগঞ্জে টানা বৃষ্টি। মাধবপুর ও চুনারুঘাটে ভারী বর্ষণে চা বাগানের শুকনো ছড়া খালগুলো প্রাণ ফিরে পেয়েছে। কোথাও কোথাও সড়কে দেখা দেয় সাময়িক জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলোতেও দেখা দেয় জলাবদ্ধতা। কাতালগঞ্জ, আগ্রাবাদ, জেইসি সহ বেশ কিছু এলাকায় সড়কে পানি থাকায় ব্যাহত হয় যান চলাচল। গণপরিবহন সংকটে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশায় বেশি ভাড়া আদায়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এলাকাবাসী জানায় ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয় তাদের। বাসা থেকে বাইরে করতে পারতেছি না, যানবাহনের ডবল ভাড়া, এই অবস্থা। এখানে তো শান্তি নাই। একটু সামান্য বৃষ্টি হলে শুরু পর এটা একেবারে ডুবে যায়। নালাটা পরিষ্কার করলো, আবার দিন শেষে জনগণে আবার অপরিষ্কার করে ফেলতেছে। ওই কারণেই সকাল থেকেই মেঘাচ্ছন্ন উপকূলীয় জেলা সাতক্ষীরার আকাশ। কখনো গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। প্রচুর বর্ষা আছে, মানে এলাকা ঘেরবেড়ি চলে যাবে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এখন যে সাতক্ষীরা যাবো ডাক্তার দেখাতে যাতে পারছি না, বিশাল ভোগান্তিতে আছে। আবহাওয়া অফিস জানিয়েছে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানী বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। সহকর্মী তাজনুর ইসলাম আছেন হাসপাতালে, বিস্তারিত জানাবেন তিনি। তাজনুর, স্বজনদের কাউকে কি হাসপাতালে দেখেছেন? দাফনের সিদ্ধান্তের বিষয়ে কিছু জানতে পারলেন কিনা? স্বজনদের সঙ্গে আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম। স্বজন বলতে তার খুব নিকটাত্মীয় 2-3 জনকে আমি পেয়েছি আইসিইউর সামনে। হাসপাতালের ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়ার সুযোগ ছিল না, তবে আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তার সঙ্গে যারা রয়েছেন যুক্ত বারডেম হাসপাতালে তাদের সঙ্গে কথা বলে আমি উপরে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। বিশেষ করে তার একেবারে খুব কাছের মানুষজন যারা এখানে, আপনি এই ফ্রেমটাতে কয়েকজনকে দেখতে পাবেন যারা স্যারের সবচেয়ে বেশি কাছের মানুষ। একসঙ্গে বিভিন্ন গবেষণা কর্ম করেছেন। একই সঙ্গে আহমদ রফিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনের সঙ্গে তারা একসঙ্গে যুক্ত হয়ে কাজ করেন। তাদের সঙ্গে কথা হয়েছে যে বিষয়টি স্যারের শেষ ইচ্ছা অনুযায়ী সেটি আহমদ রফিকের যেই মরদেহ সেটি মূলত এই বারডেম হাসপাতালেই আরও 10-12 বছর আগেই দান করে দেওয়া হয়েছে। তার ফলে এখন শুধু যে ব্যাপারটি থাকছে সেটি হচ্ছে আজকে রাতে এরই মধ্যে গোসলের জন্য আইসিইউ থেকে মরদেহ বের করা হয়েছে এবং পরবর্তী সময়ে সেই গোসল সম্পন্ন করে বারডেম হাসপাতালে হিমাগারে রাখা। এবং শুক্রবার দিনভর কোনো আনুষ্ঠানিকতা নেই, তবে পরিবারের তরফ থেকে কিংবা এই যারা স্বজন রয়েছেন এখানে তাদের তরফ থেকে যে তথ্যটি জানানো হয়েছে সেটি শনিবার বেলা 11টার সময় জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে এবং সেখানে আসলে রাষ্ট্রের অংশগ্রহণও হয়তো থাকবে, সেরকম একটি আওয়াজ বা একটি আলাপ শুনতে পাচ্ছিলাম স্বজনদের কাছ থেকে, যে সরকারের তরফ থেকে এর মধ্যে যোগাযোগ করা হয়েছে। তবে যেহেতু তার মরদেহ দান করে দেওয়া হয়েছে এই বারডেম হাসপাতালে, সুতরাং তার দাফনের যে প্রশ্নটি সেই প্রশ্নটি আসলে আপাতত থাকছে না। সোহর। তাজনুর, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রতনপুর হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম মান্নান। অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া নেতাকর্মীদের দলের প্রতি নিষ্ঠাবান হওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
ধর্মের রাজনীতি আর চলবে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় তাদেরকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে, এমনটাই বললেন বিএনপি নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন উপজেলার দুর্গা মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন সেলিমুজ্জামান সেলিম। এ সময় উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুমিল্লার লাকসামে ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাশাপুরে মুজাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও মহিলা দল এই বৈঠকের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২৪শে গণঅভ্যুত্থানের পর একটি দল দেশে রাজত্ব কায়েম করেছে। তারা ব্যাংক, বিমা, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। ছাত্র জনতার গণ আন্দোলনে তখন দেশে কোনো আইন শৃঙ্খলা ছিল না, তারা রাজত্ব কায়েম করলো। রাতারাতি ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলো দখল করে ফেললো। নরসিংদীর রায়পুরায় ২ শতাধিক কৃতি শিক্ষার্থী ও অভিভাবককে সংবর্ধনা দিয়েছে তারুণ্যের বাতিঘর। উপজেলা অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ২ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা। এ সময় রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে অতিথি, অভিভাবক ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। দর্শক, এখানে শেষ করছি আজকের সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।